সব কমিটিতে ডিসি সাহেবকে থাকতে হবে কেন? কি প্রয়োজনটা আমি একটু জানতে চাই। প্রত্যেক পেশার সাথেই কিন্তু অনৈতিকতার একটা বিশাল সম্পর্ক আছে। অর্থ উপার্জনের একটা সম্পর্ক। আগস্টের 3 তারিখে একজন তখনকার সিডিএর চেয়ারম্যান বলে ফেললেন যে 3 বছরে আমাদের শান্তিপ্রিয় সেনাবাহিনী যে কাজ করেছে 13 বছরেও তা অন্যরা করতে পারবে না। 3 তারিখ আগস্ট মাস 2023 সাল। 7 তারিখে চট্টগ্রাম শহর ডুবে গেল, আশপাশে উপজেলাগুলো ডুবে গেল। কোথায় গেল শান্তিপ্রিয় সেনাবাহিনী অশান্তিপ্রিয় কর্মকাণ্ডটা? তারা 10% কাজ করে বলে যে 30% হয়ে গেছে, 30% করে 70 ভাগ, তখন 70 ভাগ কাজ হয়ে গেছে। কাজটা ফল দিল না কেন? চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 52টা গাড়ি আছে, তার 42টি নষ্ট থাকে আবর্জনা সংগ্রহের। আবর্জনা আমরা যেখানেই যাবো আবর্জনাকে আমরা কিন্তু সরকার আসে সরকার যায়, রাজনীতি বদলে যায়, আমরা কাউকে স্বৈরাচার বলি, আমরা মানে অন্য আচারের লোক বলি, কিন্তু আমরা পরিবেশের প্রতি সবাই স্বৈরাচার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিন টিভি নিয়মিত টক শোতে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন পরিবেশ বিজ্ঞানী, নদী গবেষক ও শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী। আমরা তার সাথে পরিচয় হব। স্যার কেমন আছেন? ভালো আছি, আপনি? আমাদের টক শোতে আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত। স্যার, আমরা প্রথমে আসলে আপনার কাছে যে বিষয়টা জানতে চাই, ডিসেম্বর মাস এখন আমাদের বিজয়ের মাস। তা আপনি তো 11 নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমাদের যদি একটু শর্ট যদি একটা স্পিচ দিতেন বা একটা যদি ব্রিফিং করতেন, কেমন ছিল স্মৃতিচারণ করা যায়? মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানাই। 1971 সালে আমি 8ম শ্রেণীর ছাত্র হিসেবে শুরু করেছি। তখন স্কুল কলেজ বন্ধ ছিল, সীমান্তের কাছে বাড়ি ছিল। বাড়ির থেকে পালিয়ে গিয়ে 3 গ্রামের আরো 2 বন্ধু সহ যুদ্ধে যাই। তখন আমার বয়স 13 হয় নাই, 12-র বেশি ছিল। এবং 11 সেক্টরের মেঘালয় প্রদেশ যেটা ছিল সেখানে তোরা ট্রেনিং কেন্দ্রে ট্রেনিং গ্রহণ করি। সেখান থেকে আমরা সম্ভবত 3য় কি 4র্থ ব্যাচ ছিলাম আর কি। সেখান থেকে বের হয়ে 29-30 দিনের ট্রেনিং, 21 দিন আর 9 দিন পরে আমরা পোরাখাসিয়া, ভারতের নেত্রকোনার উত্তর সীমান্তে পোরাখাসি, এখানে আমাদের পোস্টিং হয়। এখান থেকে আমরা 11 সেক্টরের কামালপুর, কর্ণঝোড়া, ভায়াডাঙ্গা, নকশি, শেরপুর ডিস্ট্রিক্টের যে বৃহত্তর ময়মনসিংহের শেরপুর ডিস্ট্রিক্ট, এখানে আমরা যুদ্ধ করি। এবং সর্বশেষ আমরা ময়মনসিংহ খাগড়র ইপিআর ক্যাম্পে অস্ত্র জমা দিই। আমি এসএমজি চালাতাম। এসএমজি হলো স্টেইন মেশিন গান। আমার বয়স কম ছিল, আকার ছোট ছিল, তাই আমাকে ছোট অস্ত্র দেওয়া হয়েছিল। এবং ওই সময় আমার সাথে ছিল, আমার সাথী যোদ্ধারাদের ভিতরে একজন ছিলেন আব্দুল আল মুফতি, সেকশন কমান্ডার ছিলেন জালাল আহমেদ, উনি মারা গেছেন। প্লাটুন কমান্ডার ছিলেন আব্দুর রাজ্জাক, ইনি মারা গেছেন। কোম্পানি কমান্ডার ছিলেন রুহুল আমিন, তিনিও মারা গেছেন। আমাদের 4 বন্ধু একসাথে, 3 বন্ধু পরে আরেকজন বন্ধু যুক্ত হয়েছিল। 4 বন্ধু একসাথে প্রশিক্ষণ নিয়েছিলাম। যুদ্ধের পরে 3 জনই মারা গেছেন, আমি জীবিত আছি। তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই 53 বছর পেরিয়ে 54 বছরের মাথায় মুক্তিযুদ্ধ নিয়ে যে বিভ্রান্তি, যে বেসাতি, যে বিতর্ক, খুব দুর্ভাগ্যজনক আমাদের জন্য। এটার জন্য অত্যন্ত পীড়াদায়ক মনে করে আমরা কিন্তু এটাকে খুব বিব্রতবোধ করি। সকল মুক্তিযোদ্ধারা বিব্রতবোধ করে। এটা যে কোনো মূল্যে এই বিতর্কগুলো অবসান কিংবা দূরীভূত হওয়া দরকার। এই বিজয় দিবসে এটা আমার একান্ত কামনা, প্রার্থনা কিংবা ইচ্ছা। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যটা তুলে ধরার জন্য। আপনি মুক্তিযুদ্ধের পাশাপাশি আমরা জানি আপনি একজন গবেষক, নদী পরিবেশ নিয়ে গবেষণা করেন। আসলে গবেষণা করতে গিয়ে আপনারা অনেকগুলো বিষয় ফাইন্ড আউট করতে পারেন। আসলে নদী, বাংলাদেশে বেসিক্যালি নদী এবং পরিবেশ যে দূষণ হচ্ছে, আপনারা কি কি মেজর প্রবলেম ফাইন্ড আউট করতে পারছেন? বাংলাদেশ ঘন জনবসতির দেশ। উত্তর থেকে দক্ষিণে কিন্তু 820 কিলোমিটার তার দৈর্ঘ্য, পূর্ব থেকে পশ্চিমে 400 কিলোমিটারের মতো। এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1300, 12-র উপরে বেশি, 12-র উপরে 1300 লোকের বাস। এই ঘন জনবসতির বাংলাদেশে হাজার নদীর দেশ এটা ছিল। কেউ বলে 1300 নদী, কবিতায় বলে হাজার নদীর দেশ। এবং সুকান্তের ভাষায় হিমালয় থেকে বঙ্গোপসাগর, হঠাৎ বাংলাদেশ বদ্বীপের দেশ। এই দেশটা উর্বর দেশ, মানুষের মনও উর্বর, মানুষের মন বহুমাত্রিকতায় ভরপুর। এখানে স্বাধীনতার পর যখন শিল্পায়ন শুরু হয়েছে, বেশি করে মানুষের ভিতরে ব্যবসাতি বিস্তৃতি ঘটেছে, তখন কিন্তু আধুনিকতার ছোঁয়ায় আমাদের কিন্তু পরিবেশের বিপর্যয় সেখান থেকে শুরু হয়েছে। পরিবেশ এবং উন্নয়ন কিন্তু সাংঘর্ষিক। যতটুকু কমিয়ে এটা অগ্রসর হওয়া যায় সেটাই কিন্তু ভালো, কিন্তু আমরা সেই জায়গায় উন্নতি করেছি, আমাদের উন্নয়ন হয়েছে, কিন্তু পরিবেশের প্রতি আমাদের মনোযোগিতার ঘাটতি হয়েছে। যেখানে 72-73 সালে আমাদের নদীপথের দৈর্ঘ্য ছিল প্রায় 25,000 কিলোমিটার,
সকল নদীকে আমরা মাপলে পরে এই দৈর্ঘ্য হতো। আজকে সেটা 3.5 থেকে 4,000 কিলোমিটার এসে থেমে গেছে। নদীপথ ছিল আমাদের প্রধান বাহন, আজকে নদীপথ সংকুচিত এবং নদীগুলো সংকুচিত। উন্নয়নের তাড়নায় নদীর উপর শাসন করতে গিয়ে কিংবা রাস্তাঘাট করতে গিয়ে নদীর উপর চাপ সৃষ্টি হয়েছে। এবং 60-এর দশকের পরে যখন পলিথিন থেকে শুরু করে আধুনিক কিছু প্রক্রিয়া যুক্ত হয়েছে আমাদের সামাজিকতার সাথে, যেগুলো পচনশীল নয়, এই বস্তুগুলোর প্রভাব প্রতিপত্তি বিস্তৃতি আমাদের পাটকে বিসর্জন দিয়েছে, পাটকে মানে নরকে পাঠিয়েছে। আর এই পলিথিনটা রাজত্ব করেছে। এটা করতে গিয়ে আমাদের মাটি নষ্ট হয়েছে, নদী নষ্ট হয়েছে, নদীর নাব্যতা নষ্ট হয়েছে, মানুষের সংখ্যা বেড়েছে। স্বাধীনতার সময় আমাদের 7 কোটি মানুষ ছিল, এখন সেটা 17 কোটির কাছাকাছি। এই মানুষগুলোর কারণে, এই মানুষগুলোর পরিবেশ নির্লিপ্ততা কিংবা মানে জীবনযাত্রায় কিছুটা ওই বিভ্রান্তির কারণে কিন্তু আমাদের পরিবেশগুলো দিনে দিনে তিলে তিলে ধীরে ধীরে নষ্ট হয়েছে। এই নষ্টেরই প্রভাব পড়েছে আমাদের নদীতে, আমাদের খালে, আমাদের বিলে, আমাদের পরিবেশের পাহাড়ে পর্বতে রাস্তাঘাটে। এবং এরই প্রতিক্রিয়া কিন্তু আমাদের পরিবেশ ধাপে ধাপে দিনে দিনেই কিন্তু আমাদের মানে সংকোচনের দিকে গিয়েছে। এবং আমাদের যার প্রভাব পড়েছে আমাদের জনস্বাস্থ্যে, আমাদের পরিবেশে, আমাদের প্রকৃতিতে, আমাদের অন্যান্য ওই জীববাস্তুতান্ত্রিকতায়, সেটাই কিন্তু আমরা এখন দেখছি। আমরা যখন বিভিন্ন ধরনের বিপর্যয় দেখি তখন কিন্তু এর কোনো কারণ থাকে। আর গ্লোবালি পৃথিবীরও পরিবর্তন ঘটেছে, পৃথিবী উষ্ণ হয়েছে, উষ্ণতর হয়েছে, আবহাওয়া বদলে গেছে। সবগুলোর প্রভাব কিন্তু পরিবেশ বিপর্যয়ের দেশ হিসেবে বাংলাদেশকেও ধারণ করতে হচ্ছে। তারপরে আরেকটা যে প্রশ্ন সেটা হচ্ছে, গত 3 দশক ধরে দেখা যায় বাংলাদেশের নদীগুলো প্রাণীর প্রবাহ উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হচ্ছে। বর্ষার আসার আগেই কিন্তু পানি কমে যাচ্ছে। সেটা কেন হচ্ছে সেটা? আমাদের বাংলাদেশ আগে বলছে নদীমাতৃক দেশ ছিল, এখন কিন্তু আর নদীমাতৃক বলার কোনো যৌক্তিকতা নেই। নান্দনিক নদীর দেশ ছিল এটা। নদীগুলোর সাথে আন্তঃনদীর সংখ্যার চেয়ে আন্তর্জাতিক নদীর সংখ্যা ছিল বেশি। মূল নদীগুলো মানে পদ্মা, মেঘনা, যমুনা যার কথাই বলি, ইভেন কর্ণফুলীর কথাও যদি আমরা বলি, এগুলো মানে আন্তর্জাতিক সীমানা পার হয়ে এদেশে এসেছে। এই নদীগুলোর সুস্থতার জন্য, নদীগুলোর নাব্যতা রাখার জন্য, পানির প্রবাহ ঠিক রাখার জন্য, পানির রং ঠিক রাখার জন্য, অন্যান্য কিছুর জন্য কিন্তু আন্তর্জাতিক যে সম্পর্কটা থাকা দরকার, এখানে আমাদের কম বেশি ঘাটতি ছিল, ঘাটতি আছে। আর বাংলাদেশটা একটু ঢালু দেশ। পাশে আছে হিমালয় পর্বত, গঙ্গা নদীর কেন্দ্রস্থল, ব্রহ্মপুত্র নদীর মানে উৎসস্থল। এগুলো কারণে এই নদীগুলো নদীপথ বেয়ে এবং খরস্রোতা নদী হওয়ার কারণে এবং ইরোশন বেশি হওয়ার কারণে কিন্তু আমাদের নদীগুলো পলি বেয়ে আনে বেশি করে, এবং অন্যান্য আন্তর্দেশীয় দূষণ নিয়ে আসে। সব কিছু মিলে কিন্তু নদীগুলো মানে কোনো পরিচর্যাহীনতার কারণে দিনে দিনে ধীরে ধীরে তিলে তিলে নাব্যতা হারিয়েছে। নাব্যতা হারানোর সংকটেই কিন্তু আমরা বন্যা, খরা সবগুলোকেই ব্যাপকভাবে মুখোমুখি হই বিভিন্ন সময়, বিভিন্ন ঋতুতে, সিজনে। এবং এটার ফলশ্রুতি কিন্তু আমাদের এই বন্যা প্রবণ কিংবা এই পরিবেশ বিপর্যয়ের দেশ হিসেবে আমরা পৃথিবীতে যে কয়টি দেশ পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি, বাংলাদেশ সম্ভবত এই মুহূর্তে 9 নম্বর দেশ। 5 নম্বর ছিল, 9 নম্বর দেশ। এবং এইসব কারণে, পরিবেশ সচেতনতার ঘাটতির কারণে, জনসংখ্যা বৃদ্ধির কারণে, পশ্চাৎপদতার কারণে কিন্তু আমরা এই পরিবেশের উপাদানগুলোকে, এই ক্যাপিটালগুলোকে, আমরা বলি কি এই নদী, খাল, পানি, বাতাস, তারপর গাছপালা, সবুজ, এগুলোকে আমাদের ন্যাচারাল ক্যাপিটাল বলি, প্রাকৃতিক মূলধন। এই মূলধনগুলোর প্রতি আমাদের মনোযোগ নষ্ট আছে। এবং যদিও খুব চেষ্টা হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন সরকারের চেষ্টা হচ্ছে পরিবেশকে জাগ্রত করার, কিন্তু সংকট থেকেই যাচ্ছে। চেষ্টার ধারাবাহিকতার ঘাটতি আছে এবং চেষ্টার সাথে যারা সম্পৃক্ত তাদের সততা ও নৈতিকতারও ঘাটতি আছে। এই সবগুলো মিলেই কিন্তু বাংলাদেশ আমরা। অনেক সুন্দর উপস্থাপন করেছেন। বাংলাদেশ আসলে পরিবেশ দূষণের শীর্ষে। 2015 সালে একটা প্রতিবেদন আমরা দেখেছি যে 80,000-এরও বেশি মানুষ পরিবেশ দূষণের কারণে আসলে মারা গিয়েছে। তার মধ্যে বাংলাদেশের বিশাল একটা অংশ, যেমন 28% লোক আপনার কিন্তু পরিবেশ দূষণের কারণে মারা গেছে বলে আসলে এই তথ্যটা ওনারা জরিপে লিখছেন। আসলে পরিবেশ সুরক্ষায় আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি? এখন এটা পরিবেশের কিছু কিছু অংশ, কিছু কিছু জায়গা কিন্তু আমাদের গ্লোবাল, এটা আন্তর্জাতিক। শুধুমাত্র বাংলাদেশের পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ নেই। নদীর ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক নদী যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই কথাটা বলতে পারি যে আমার নদীকে আমি নাব্য রাখতে গিয়ে কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের একটা বিষয় আছে। সেখানে আমার দ্বিপক্ষের সম্পর্কটাকে অবশ্যই মজবুত এবং দৃঢ় এবং এটা পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে হতে হবে। এখানে আমাদের ঘাটতি আছে। আমাদের বাতাসের কথা বলি। বাংলাদেশ
অতি সম্প্রতি কয়লা বিদ্যুতের দিকে বাংলাদেশ গিয়েছে। এর আগে বাংলাদেশ কয়লা বিদ্যুতের সাথে সম্পর্ক ছিল না। চীন কিংবা ভারত অন্যান্য দেশগুলো কিন্তু কয়লা বিদ্যুতের সাথে সম্পর্ক যুক্ত। এবং কয়লা যখন একটা দেশে উৎপন্ন হয়, চীনে যদি কয়লা উৎপন্ন হয়, যে ধোঁয়া বাতাস নষ্ট হবে, এই বাংলাদেশের আকাশে পৌঁছতে কয়েক ঘন্টার বিষয় এটা। এবং বাংলাদেশের আকাশ, ওই বাতাস এই কয়লা কার্বনের দূষণে দুষ্ট হয়ে যাবে। এখন আমরা যে অরক্ষিত ইট ভাটা বলি, অরক্ষিত আমরা আবর্জনার স্তূপ বলি, আমরা ময়লা পোড়ানো বলি, আমরা কলকারখানার ধোঁয়ার কথা বলি, সবগুলো কিন্তু আমাদের জীবনের বিপরীতে কাজ করে। কয়লার ধোঁয়া থেকে, কার্বন ডাইঅক্সাইড, মনোক্সাইড থেকে এবং এই যে নাইট্রোজেনের অক্সাইডগুলো থেকে কিন্তু আমাদের বিভিন্ন রোগ জীবাণুর সৃষ্টি হয়। ফুসফুস থেকে শুরু করে চোখ, ফুসফুস, কিডনি সবগুলো। ক্যান্সার সৃষ্টি করার মতো রোগ আমাদের পলিথিন থেকে, মাইক্রো প্লাস্টিক থেকে আমাদের আসতেছে। এবং আমাদের এই যে ময়লা আবর্জনা, লেগুনের মাছগুলো থেকেও আমরা কিন্তু এই উপাদানগুলো পাচ্ছি। আমরা এমন কিছু পাচ্ছি যেগুলো কিন্তু, যেমন ডিডিটি, এই জাতীয় বস্তুগুলো সবগুলো কিন্তু মানুষের জীবনের সাথে সাংঘর্ষিক। এই সংঘর্ষের কারণে কিন্তু আমাদের এই যে মৃত্যু হারে 28% যেটা আমরা বলি, এখানে ক্যান্সার রোগী আছে, কিডনি রোগী আছে, চোখের রোগী আছে, হার্টের রোগী আছে, বহুমাত্রিক রোগ আছে। বাতাস, পানি, মাটি এবং খাদ্য চেইন থেকে এই জিনিসগুলো আমাদের আসছে। এই জায়গাগুলোকে সংরক্ষণ করতে গিয়ে জাতিগতভাবে, রাজনৈতিকভাবে আমাদের শিক্ষিত সমাজ সৃষ্টি করতে হবে। আমরা শিক্ষার হার বাড়িয়েছি, আমাদের আত্মকেন্দ্রিকতাও সেইভাবে বেড়ে গিয়েছে, আমাদের লোভ লালসাও সেইভাবে বেড়ে গিয়েছে। এই বিষয়গুলোর সাথে প্রকৃতি পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য আমাদের যে সচেতনতা, যে নৈতিকতা, যে বোধ, যে বিবেক থাকা দরকার, সেখানেও ঘাটতি আছে। আমরা যখন বাজারে কোনো ভেজাল দ্রব্য বিক্রি করি, তখন আমরা আমার কথা ভাবি, আমার বাজারের আমার প্রতিপক্ষের কথা আমি ভাবি না। আমি যখন রাজনীতি করি তখন আমার সম্পদের কথা ভাবি, কিন্তু আমি প্রতিপক্ষের কথা ভাবি না। আমি যখন গাছ কাটি তখন আমার কথা ভাবি, তখন কিন্তু আমি পরিবেশের কথা ভাবি না। আমি যখন পানি নষ্ট করি তখন আমার কথা ভাবি, কিন্তু আমি পরিবেশের কথা ভাবি না। এইভাবে প্রত্যেকটা সম্পত্তি কিন্তু পৃথিবীতে অবাধ নয়, বাংলাদেশে অবাধ নয়। বাতাস একটা শুদ্ধ রাখার একটা প্রক্রিয়া আছে, পানি এর একটা লিমিটেশন আছে, কারণ বিশুদ্ধ পানির এমনি পৃথিবীতে ক্রাইসিস আছে। মিঠা পানির দেশ ছিল বাংলাদেশ, এখন কিন্তু মিঠা পানির ক্রাইসিসের দেশ এখন বাংলাদেশ। সিঙ্গাপুরে ক্রাইসিস আছে, মালয়েশিয়া ছিল, মালদ্বীপে এখনো আছে, কিন্তু আমরা কিন্তু ক্রাইসিসের দিকেই যাচ্ছি। এর খাবার পানি এখন ওই মানে আমরা টিউবওয়েল কিংবা অন্য কাছ থেকে যা পাই তার থেকে বোতলের দিকে মানুষ অগ্রসর হয়েছে, এবং বোতলজাত পানির দিকে যাচ্ছে। কেন যাচ্ছে? পানি, সুপেয় পানির ঘাটতি দেখা যায়। এই চট্টগ্রাম শহরে বিভিন্ন অঞ্চলে ঘাটতি আছে। পানি গেল। বাতাস, যখন বাতাস নষ্ট করছি, আমরা ডাস্টবিনের পাশে নাক ধরে চলে যাই, আমরা মনে করি যে এটা আমি সেরে গেলাম, কিন্তু ওই বাতাসটার ভিতরে যে কার্বন ডাইঅক্সাইড, মনোক্সাইড, আমরা সেটাকে কি বলি, মানে এটা সক্স, কক্স, নক্স, মানে সক্স হলো সালফারের অক্সাইড সমূহ। ইট ভাটা এটা অবাধে বাতাসে মিশে যাচ্ছে, সরে যাচ্ছে। ইট ভাটার লাইসেন্স দেয় ডিসি প্রশাসন। এরা লাইসেন্স দিয়ে গোটা কেস করলে 6 মাসে স্টে অর্ডার দেয়, 6 মাসে ইট বের হয়ে যায়। এবং এখানে জ্বালানি যাচ্ছে, মাটি যাচ্ছে, ধোঁয়া সৃষ্টি হচ্ছে। জ্বালানি, মাটি এবং গাছপালা, জ্বালানি হলো মাটি, গাছ আকারে গাছ কাটিয়ে তারা পোড়াইতেছে, যাচ্ছে। এবং কয়লা, এক শ্রেণী কয়লা, বিকল্প কয়লা ব্যবহার করা হয়। পার্শ্ববর্তী দেশ থেকে আনা হয়তো কিছুদিন আগে, এখন আমি সর্বশেষ খবরটা জানি না। এই কয়লায় সালফারের পরিমাণ বেশি ছিল। সালফারের পরিমাণ বেশি থাকলে সালফারের অক্সাইড সৃষ্টি হবে, সালফার ডাইঅক্সাইড, মনোক্সাইড এগুলো সৃষ্টি হবে। এগুলো কিন্তু আমার চোখ, কিডনি, দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর, শুদ্ধ বাতাসের জন্য ক্ষতিকর। কার্বনের অক্সাইড, আমরা যখন জ্বালানি পোড়াই, আমরা মানে কাঠ পোড়াইলাম, অন্য কিছু পোড়াইলাম, আমরা তেল পোড়াইলাম, জীবাশ্ম জ্বালানি যেটাকে আমরা বলি, সেখানে কার্বনের অক্সাইড, আমরা কক্স বলি। কার্বনের অক্সাইড দুইটা অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মনোক্সাইড, দুইটাকে আমরা নীরব বিষ বলি। নীরব বিষ কেন বলি? এরা আমরা শ্বাস নিব, প্রশ্বাস নিব, কিন্তু আমাদের এর একটা গন্ধ পাবো না, কিন্তু ক্ষতি করে যাবে। এই কার্বন অক্সাইডের পরিমাণ এখন বেশি বাতাসে, এবং এটি ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। গাছপালা থাকলে কার্বনকে শোষণ করে নিয়ে সেটা কি অক্সিজেন ছাড়বে, আমাদের গাছপালা ব্যালেন্স আমরা হারিয়ে ফেলছি, এটা যাচ্ছে। একইভাবে এই বাতাস কিন্তু, বাতাসের ভিতরে কার্বন ডাইঅক্সাইড যেটা থাকে, সেই কার্বন ডাইঅক্সাইড সমুদ্র, সাগর, নদীর পানি কিংবা পানির দ্বারা শোষিত হয়, এরিয়েশন বলা হয় আর কি, বাতাসের প্রবাহে এটা শোষিত হয়। শোষিত হওয়ার কারণে কিন্তু কি হয়, বাতাস পানিটা কিন্তু কার্বন যখন অক্সাইড থেকে কার্বনের সলিউশন হয়ে যায়, তখন সেটা কার্বনিক অ্যাসিড হয়ে যায়। অ্যাসিড মানে কম বেশি ক্ষতিকর। সমুদ্রের পানি কিন্তু মনে করা হয় এখন 30% অম্লীয় হয়ে গিয়েছে, পৃথিবীর সমুদ্রের পানি। এই সমুদ্রের পানি যখন 50% চলে যাবে, তখন সমুদ্রের কোনো প্রাণীই বাঁচবে না। না বাঁচলে পরে তখন কি হবে, ওই মানে আমরা
সমুদ্র পাবো, কিন্তু মরা সমুদ্র পাবো, সেটা প্রাণী থাকবে না। আজকের যে তিমির কথা আমরা বলি, কচ্ছপের কথা, কক্সবাজার সমুদ্র সৈকতে কচ্ছপ, মরা কচ্ছপ ভেসে আসে, আমরা তিমির কি জন্য ভাসে? একটা প্রাণী, এটা তেমন নয় যে আত্মহত্যা করেছে সে, এমন নয় যে সে মানে রশিতে লটকে, তা না, তার জীবনযাত্রার পারিপার্শ্বিকতা যেটা বাস্তুতান্ত্রিকতার ঘাটতি হচ্ছে, সে হয় পানি পাচ্ছে না, ওই বাতাস পাচ্ছে না, অন্য কিছু পাচ্ছে না। এই না পাওয়াটার যে সৃষ্টি হচ্ছে, এর সমুদ্রের পানি আমরা নষ্ট করে ফেলছি। পলিথিন যাচ্ছে, তারপরে অন্যান্য আবর্জনা যাচ্ছে। এই কর্ণফুলী যে চট্টগ্রাম শহরের যে আবর্জনাগুলো, হাজার হাজার টন আবর্জনা, সেগুলো কিন্তু আমরা শেষ ডাস্টবিন কিন্তু আমাদের কর্ণফুলী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 52টা গাড়ি আছে, তার 42টি নষ্ট থাকে আবর্জনা সংগ্রহে। আবর্জনা আমরা যেখানেই যাবো, আবর্জনাকে আমরা কিন্তু, সরকার আসে সরকার যায়, রাজনীতি বদলে যায়, আমরা কাউকে স্বৈরাচার বলি, আমরা মানে অন্য আচারের লোক বলি, কিন্তু আমরা পরিবেশের প্রতি সবাই স্বৈরাচার। আমরা পরিবেশকে নষ্ট করার জন্য সবাই একযোগে কাজ করি। তা না হলে আমরা পানির প্রতি আমাদের সহনশীলতা নেই কেন? পানি ব্যবহারে আমরা সাশ্রয়ী নই কেন? ফ্রিজ টেলে আমরা পানি ব্যবহার করি, যার পানি আছে সে বেশি ব্যবহার করে। যেমন এই যে কুলসি অঞ্চলে পানির ব্যবহার বেশি হয়ে থাকে, গাড়ি ধোয়ার জন্য যে পানি ব্যবহার হয়, এখানে বস্তিতে 500 লোকের একদিনে সেই পানি তারা ব্যবহার করতে পারে না। কেন হয় এটা? পানির কোনো নীতিমালা বিধিমালা যেটুক আছে তার প্রয়োগ নেই। পলিথিনের কথা যদি আমরা আসি, পলিথিন উৎস আমরা বন্ধ করি না, কিংবা উৎসের সাথে সম্পৃক্ত যে জীবনযাত্রা তাকে আমরা নিয়ন্ত্রণ বা তার জন্য বিকল্প চিন্তা ভাবনা করি না, আমরা পলিথিন বন্ধ করে রেখে দিলাম। সাবেক মেয়র করেছে, বর্তমান মেয়র করবে, সরকার করছে, আগামী সরকারও করবে, কিন্তু সংকটটা কোন জায়গায়? সংকটের কাছাকাছি আমরা যাই না। আমার যদি অসুখ হয় ভিতরে, আমি যদি উপরে ওষুধ লাগাই, চুলকানো ওষুধ লাগাই, ওষুধ মানে আমাকে রোগ চিহ্নিত করতে হবে, ডায়াগনোসিসটা ঠিক মতো হতে হবে, সেটা কিন্তু একেবারেই ঘাটতি আছে। এই দেশে পরিবেশবিদের জায়গায় আইনজীবী পরিবেশবিদ আছে, ডাক্তার পরিবেশবিদ আছে, অর্থনীতিবিদ পরিবেশবিদ আছে, কিন্তু পরিবেশ নিয়ে কাজ করা পরিবেশের সংখ্যা কিন্তু কম। এবং প্রত্যেক পেশার সাথেই কিন্তু অনৈতিকতার একটা বিশাল সম্পর্ক আছে, অর্থ উপার্জনের একটা সম্পর্ক আছে। আমি যদি বলি এইভাবে, চট্টগ্রাম শহর প্রায় 11,000 কোটি টাকার প্রজেক্ট নিয়ে জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করে গেছে দীর্ঘ সময়। নিরসন হয়েছে কি? গত আগের আগস্টের কথা আমরা বলি, আগস্টের 3 তারিখে একজন তখনকার সিডিএর চেয়ারম্যান বলে ফেললেন যে 3 বছরে আমাদের শান্তিপ্রিয় সেনাবাহিনী যে কাজ করেছে, 13 বছরেও তা অন্যরা করতে পারবে না। 3 তারিখ আগস্ট মাস 2023 সাল, 7 তারিখে চট্টগ্রাম শহর ডুবে গেল, আশপাশে উপজেলাগুলো ডুবে গেল। কোথায় গেল শান্তিপ্রিয় সেনাবাহিনী অশান্তিপ্রিয় কর্মকাণ্ডটা? তারা 10% কাজ করে বলে যে 30% হয়ে গেছে, 30% করে 70 ভাগ, তখন 70 ভাগ কাজ হয়ে গেছে। কাজটা ফল দিল না কেন? কেন দেয় নাই? আমি চারটার মাটি তুলে ওখানে রেখে দেবো, ওই মাটি আবার এখানেই যাবে। তারপর আমি এই যে দৃশ্যমান কাজ, লোক দেখানো কাজগুলো যে করলাম, চট্টগ্রাম শহরকে অনেক বড়, 120 বর্গ কিলোমিটার। এর জল দূর হয় না কেন? খালগুলো নাব্য নয় কেন? আমি খালগুলোকে নাব্য করলাম না, আমি মাটি তুলে তুলে সারলাম, আমি রাস্তার 2 পাশ এই করলাম, এটা তো হয় না। মেগা কোনো প্রকল্প যেখানেই নেওয়া হয়েছে, সেখানে অর্থের দিকে তাকানো হয়েছে। এতে কেন্দ্র থেকে শুরু করে একবার রুট লেভেল পর্যন্ত অর্থের পিছনে সবাই দৌড়াইছে, যার কারণে শান্তিপ্রিয় অশান্তি সৃষ্টি করেছে এবং এই কাজগুলো ঘটেছে। যার কারণে আমরা কিন্তু সুখের মুখ দেখিনি। এখন বলা হয়ে থাকে, আমরা বলে থাকি, আমরা গবেষণায় দেখে থাকি যে কর্ণফুলী নদীর নাব্যতা, কর্ণফুলীর তলা প্রায় 20 থেকে 30% ভরে উঠতেছে, ডুবন্ত অনেক চর রয়ে গেছে। কর্ণফুলীর প্রস্থ ছিল গড়ে 500 মিটার, সেটা এবং শাহমানত ব্রিজের কাছে সেটা 900 মিটারের মতো ছিল। এটা এখন শাহমানত ব্রিজের পাশে 450 মিটার এসে গেছে, এবং ভাটার সময় আরো খারাপ অবস্থা, এবং একটা সরু নালা সৃষ্টি, যেখান দিয়ে পানি যাওয়া আসা করে। এটা কেন হলো? আমরা তো ডিজিটাল ক্যাপিটাল ড্রেজিং করে ফেলেছিলাম, আমরা তো একেবারে সাইড পাওয়ার ট্যাক, আরো কোনো ট্যাক টুক দিয়ে আমরা অনেক কিছু করেছি না। ড্রেজিং করতে গিয়ে আমরা যদি ব্লেড দিয়ে হাতি জবাই করতে যাই, হাতি জবাই করা যাবে? প্ল্যানিং ব্যাপকভাবে অভাব ছিল, এবং তদারকির আরো ঘাটতি ছিল। আমরা মালিকানা দিয়েছি বন্দরকে, আমরা আইনের তদারকি দিয়েছি ডিসি কর্পোরেশনকে। ডিসিরা কি করে? এই চট্টগ্রাম শহরের ডিসিরা পয়সা খরচ করে অতীতে এখানে প্রমোশন নিয়ে আসতো, এখানে তারা পোস্টিং নিয়ে আসতো, আরামে ঘুম দিত তারা এখানে পরিবেশ করে করে তারা কাটাইতো সময়। 2011 সালে এই ক্যাপিটাল ড্রেজিং এর প্রশ্ন উঠছিল, এবং সেটা নিয়ে অনেক টাকা নাই, পয়সা নেই, নদীর দখল মুক্ত করার প্রশ্নটা আসছিল। তখন একজন ডিসি, তার নাম মেজবাহ ছিল, তার নাম, ঘুরে ফিরে কথা বলতেন, এবং মান্নান ছিল একজন, এরা ঘুরে ফিরে কথা বলতেন। তখন তাদের 2 কোটি টাকা দরকার। আমি বলেছিলাম
নতুন গামছা নিয়ে 3 রাস্তার মোড়ে বসলে পরে প্রত্যেকদিন 1 কোটি করে টাকা উঠবে, চট্টগ্রামের মানুষ দেবে, কিন্তু সেটা তারা করে। তারা ওই পরিবেশ খেলা খেলেছে। আমরা কিন্তু খুব ভালো করে বোঝার চেষ্টা করি। এই যে যখন জুন জুলাই মাস কিংবা মে জুন জুলাই মাস আসলে পরে হঠাৎ করে আমরা মাইক্রোফোন নিয়ে আপনারা পাহাড় থেকে নেমে আসুন, আপনাদের শুকনা খাবারের ব্যবস্থা আছে, আপনাদের এই তাবু বাসার ব্যবস্থা আছে, কেন 3 মাস কেন? বাকি 9 মাস কোথায়? আমরা এখন নাই, পাহাড় নিয়ে কোনো কথাবার্তা কেন নাই? পাহাড়ের লোকজন কি চলে আসছে? পাহাড়কে মুক্ত করা হয়েছে? কেন নাই? কেন থাকে না? কেন থাকলো না? এরা কারা? এরা তো এখানে সুখ বিলাসে আসে, তারা সমুদ্র বিলাসে আসে, নদী বিলাসে আসে। কেন আসে? কর্ণফুলী আগে যা ছিল আজকে যা, কালকে আরো একটু খারাপ হবে, হবেই খারাপ। কর্ণফুলীর কথা বলছিলাম, কর্ণফুলীর নাব্যতা কমে গেছে। মোহনার মুখে সেটা ছিল 900 মিটারের মতো, সেটা কমে গেছে এবং গড়ে এখন 450 থেকে 500 মিটার আগাগোড়া। কেন এটা হলো? কেন এটা হচ্ছে? এটা খরস্রোতা নদী। কেন হচ্ছে? এর পানির যে বিভিন্ন মানগুলো আছে, যে আমরা বলি টিএসএস, টিডিএস, তারপরে স্যালাইনিটি, তারপরে টার্বিডিটি, এর আছে অ্যালকালিনিটি, এগুলো রাসায়নিক টার্ম আর কি। এবার ডিও, বিওডি, সিওডি, এগুলো একটাও মান মতো নাই। থাকে না কেন? থাকলে এক গবেষক নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে, বিভিন্ন জায়গা আছে, হালদা গবেষক হয়ে বসে আছে কেউ কেউ। এখানে ডলফিন মরে যায় আবার প্রোফাইলের আঘাতে, সকলে প্রোফাইলের সাথে আঘাত পায়, কিন্তু অন্য কোন প্রক্রিয়া মরে না? মরে কেন? কেন মরে এগুলো? এবং এই যে বিষয়গুলো ঘটতেছে এখানে, এই প্রক্রিয়া সামাজিকতার সাথে একটা কথা এরকম আছে, যখন রাষ্ট্রের নেতৃত্ব যেই মানের থাকে, নাগরিকের মান সেই মানেরই হয়ে থাকে। আমরা কিন্তু সেই মানই আছে এখন, হ্যাঁ, যার কারণে পরিবেশ নির্লিপ্ত। আমরা আমরা এই আগে আমরা সাঁতার শিখতাম পুকুরে। চট্টগ্রাম শহরে পুকুর কোথায়? আজকাল দিঘির এই অবস্থা কেন? এই যে এখানে আছে একটা কি দিঘি বলে, এই যে ইয়ে, এই কি বলে, এই যে আমাদের অলিখা মসজিদের সামনে কি দিঘি? কমল দিঘি সম্ভবত, আমার নাম ভুলে গেছি আমি। এখানে এখানে ইয়ে হয়েছে, বাড়িঘর হয়েছে, একটা ক্লাবও হয়েছে। কেন হলো এটা? ওই মুন্সি পুকুর এক পাশ থেকে ভরাট হয়ে আসতেছে। কেন হলো এটা? এই যে বলুয়ার দিঘি ভরাটের অবস্থা। এই যে কি দেওয়ানজি পুকুর আছে কি? পুকুর রাজা পুকুর আছে কি? এক সময় ছিল রাজা পুকুর, এই যে আদারকিল্লার এখানে নাই, থাকলো না কেন? রানীর পুকুর খুব সংক্রমিত। আজকার দিকে নান্দনিক হতে পারতো, নাই কেন? এটা কোন সরকার এসে করবে? আমেরিকা এসে করে দিবে? রাশিয়া করে দিবে? আমাদের করতে হবে না? নাই কেন? এটা আপনারা যারা পরিবেশবিদ যারা আছেন বা যারা এরকম অর্গানাইজেশনের সাথে কাজ করেন, যারা কথা বলে তাদের ক্যাপাসিটি নেই, যাদের ক্যাপাসিটি আছে তারা শুনে, এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দেয়। এই প্রক্রিয়া আমি গত 90 সাল থেকে দেখেছি। 90 সাল থেকে আমি কর্ণফুলী নিয়ে কাজ করি, কারণ কাজ করেছি। আমার প্রায় 86 জন ছাত্র বিভিন্ন পর্যায়ে থিসিস করেছে। কর্ণফুলী কতগুলো খালে কর্ণফুলীকে দূষণ ঘটায়, চাষবাসের মাটিতে কি পরিমাণ সার কীটনাশক আসে। আমরা কিছু হালদা নিয়ে এনে খুব তামসা করি। বঙ্গবন্ধু হেরিটেজ করলাম আমরা। কেন সব জায়গায় বঙ্গবন্ধু কেন? এটা আমি তখন বলেছি, কেন সব জায়গায় বঙ্গবন্ধু? ওই কিছু পয়সা আনার জন্য কেন এটা হয়? এই হালদা না তেলে, কর্ণফুলী না তেলে চট্টগ্রাম শহরে মানুষ পানি কিভাবে পাবে? এটি তো রিফাইন করে আমাদের খাওয়ানো হয়। কোথায় থাকবে পানি? এখানে যে 70 লাখ মানুষের পানির যে চাহিদা, এটা 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 কোথেকে আসবে? কিভাবে আসবে? এই চট্টগ্রাম শহরে কোনো সিয়ার সিস্টেম আছে? নাই কেন? পয় নিষ্কাশন বর্জ্য আছে? নাই কেন? আমরা কি আধুনিক মানুষ, আধুনিক দেশে, আধুনিক পৃথিবীর মানুষের নিজেকে দাবি করি না? কারা করবে এটা? কারা করে দেবে? মানুষ কাজ করে, পলিটিশিয়ান কাজ করে, পরিবর্তন। পলিটিশিয়ানরা তো রাজনীতি না, তারা তো পরিবেশ বোঝে না, তারা অন্য কিছু। তারা নদী বোঝে, খাল দখল বোঝে, তারা পাহাড় দখল বোঝে, এইসব বোঝে। যে যত কথাই বলুক, তারা কিন্তু ঘুরে ফিরে ওই পাহাড়ে গেলে দেখা যায় সাংবাদিক আছে এখানে, পুলিশ আছে এখানে, রাজনীতিবিদ আছে এখানে, আইনজীবী আছে এখানে, সবাই আছে এখানে, এবং প্রশাসক আছে। কিছুদিন আগে আমরা কর্ণফুলী পাড়ে দেখেছিলাম প্রশাসন ক্যাডারের কি আবাসন এলাকা কোথেকে আসলে, কোন সরকার এটা দিয়েছিল? এখন আর নাই। একটা গ্রুপ ওটা করে দখল করেছে ওই জায়গায়, কর্ণফুলী পাড়ে। এগুলো কেন হলো? কেন হতে গেল এই জিনিসগুলো? এই ধাপে ধাপে এগুলো হচ্ছে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের সংকটকে, আমাদের আজকের যে সন্তান, আমি চট্টগ্রামে আমি জন্ম নিয়ে মানে যে বাংলাদেশ দেখেছিলাম সেই বাংলাদেশ নেই। আমি পুকুর দেখেছি, পুকুরে সাঁতার শিখেছি। এখন সুইমিং পুলে আমার যেতে হয়। কেন যেতে হয়? কর্ণফুলী সাঁতার পাড়ার কোনো জায়গা আছে? সুযোগ আছে কি? নাই। থাকলো না কেন? থাকে না কেন? ক্যাপিলিটি দিয়ে আমরা শেষ করলাম, নদীর নাব্যতা ঠিকভাবে আসে নাই কেন? খালগুলো নাব্য নয় কেন? খালগুলো সংকুচিত কেন? হাট বাজারের সব আবর্জনা খালে যায় কেন? কে দেখবে এটা? দেখার তো সিস্টেম আছে, তদারকির দায়িত্বের লোকজন আছে। এরা কোথায়? কথা তো মানুষ আর শুনতে চায় না, কথা বহুত হয়েছে। সর্বশেষ আপনি আসলে অনেকগুলো পয়েন্ট আসলে ফাইন্ড আউট করার চেষ্টা করছেন যে আসলে অনেক সমস্যা। আচ্ছা, আমার উত্তরণে কি পদক্ষেপ নেওয়া? উত্তরের ক্ষেত্রে মানুষকে জাগতে হবে। প্রথম কথা আমি বলি, এটা আমরা অনেকবার বলেছি, এই চট্টগ্রামের কর্ণফুলীর যে ঐতিহ্য, এটা বলে শেষ করা যাবে না।
এটা যে আমরা হাজার বছরের সংস্কৃতি দেখি, কর্ণফুলী তার সাথে যুক্ত, গানের সংস্কৃতি দেখি, কর্ণফুলী তার সাথে যুক্ত, সামাজিকতা দেখি, কর্ণফুলী তার সাথে যুক্ত। নৌকা বাইজ হতো আগে, এখন এটা কমে গিয়েছে। মেলা হতো আগে, কমে গেছে। দুই পাশে দুই পারে হাট বাজার অনেকটাই কমে গেছে, হাট বাজারে ময়লা আবর্জনা পড়ে। এবং কর্ণফুলী দুই পারে টয়লেট বা বাথরুম ছিল, এখন একটু কমে গিয়েছে। এই কর্ণফুলী মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত। এখানে অপারেশন জ্যাকপট ছিল, এই কর্ণফুলী ওই পার থেকে আসে কিন্তু তারা জাহাজ ধ্বংস করেছিল। এই কর্ণফুলীর সাথে সূর্য সেনদের বিপ্লবের যোগসূত্র আছে। এই কর্ণফুলীর সাথে এই অঞ্চলে বান্দরবন থেকে শুরু করে নদী পথে এখানে বাণিজ্যের ব্যবস্থা আছে, সারা দুনিয়ার থেকে এখানে বাণিজ্য আছে। এই সাম্পান এখানকার সাম্পান নয়, এটা চীন জাপান ওই অঞ্চলের এই সমুদ্র তীরে তীরে সাম্পানের সংস্কৃতি ওই দিক থেকে এই চট্টগ্রামে এসেছে। যে চট্টগ্রামের কর্ণফুলী মানে প্রায় 92% আন্তর্জাতিক বাণিজ্যের একটা সাশ্রয় করে। আমরা বলি, খুব দাপটে বলি, আমাদের সমুদ্র বন্দর চট্টগ্রাম। কোথায় সমুদ্র বন্দর? এই 53 বছর সমুদ্র বন্দর কোথায়? চট্টগ্রামের সমুদ্র ছিল, এটা কর্ণফুলীর উপরে সমুদ্র বন্দর। এই সমুদ্র বন্দর কর্ণফুলী নদীর উপরে বন্দরটা। এই কর্ণফুলীর প্রতি আমাদের মনোযোগ ছিল কি? থাকে না। কেন থাকলো না? আমরা কর্ণফুলীর নাব্যতার সংকট এখন আছেই। এই খুব দুর্ভাগ্যজনক যে কর্ণফুলী নদীর পানির গড় গভীরতা কিন্তু খুব কম, হ্যাঁ, 3 থেকে 5 মিটার। এবং সদরঘাটের পরে সমুদ্র অঞ্চলে শুধুমাত্র এটাকে 9 থেকে 10-এর ভিতর রাখা হয়, ড্রেজিং করে করে আর কি, জাহাজ আসা চ্যানেলটাকে 8-9-এর মতো রাখা হয় আর কি। কর্ণফুলী এরকম হলে এটা জমে করতে পলিবাহিত নদী। এটাকে নিয়মিত ক্যাপিটাল ড্রেজিং এর মাধ্যম দিয়ে এটাকে বলা হয় কি, মেইনটেনেন্স ড্রেজিং করতে হবে। এর প্রতি মনোযোগ দিতে। আমি যেমন আমার সন্তানকে, আমার গাছকে বড় করি, পরিচর্যা করি, পরিবেশের প্রত্যেকটা উপাদানকে আমার উপলব্ধি করতে হবে। এটা আমরা করি না। সুযোগ পেলে আমরা এখানে কথা বলি, ওই খাল দখল করে বসে থাকি। এরকম বহুত লোক আমার চেনা আছে, হ্যাঁ, খাল রক্ষা কমিটির প্রধান, কিন্তু খালের পারে তার বাড়ি, খালকে দখল করে রেখেছে। এই চাকতাই খাল দিয়ে যাও, চাকতাই খাল দিয়ে একসময় বড় বড় ডিঙ্গি নৌকা আসতো, এখন নাই কেন, আসে না কেন? মানুষকে উপলব্ধি করতে হবে। উপলব্ধি প্রথম, ওখান থেকে সচেতনতা সৃষ্টি হতে হবে এবং একটা বাহিনী সৃষ্টি হতে হবে যে আমার নদী কালকে কি ছিল, আজকে কি অবস্থা। আমি পলিথিন ব্যবহার করব না, এর বিকল্প পাটকে আমি জাগ্রত করব। পাট জাগ্রত হলে পলিথিন বন্ধ হওয়ার ঘোষণা কে দিতে বললো? আমাদের কর্তৃপক্ষ কে দিতে বললো? পাটের বিকল্প, পাটের ব্যাগ বাজারে পাবো আমি? কালকে আমার কাছে একজন গিয়েছে, পাটের ব্যাগ কি বাজারে আছে? ওই 10 টাকা দামের ব্যাগ আমার পাটের ব্যাগ দিত। পাট তো আমার বাংলাদেশে ছিল, নাই কেন? কমে গেল কেন? এখানে আমরা নাই। এবং এই যে এই জায়গাগুলোতে আমি বিন্দু বিন্দু করে যদি আমি এই জায়গাগুলো সংরক্ষণ করি, আমি পলিথিন ব্যবহার করব না, বিকল্প পাট ব্যবহার করব, কথায় কথায় পলিথিন নিব না। আমি আমার নদীর উপরে, আমাদের ইসলাম একটা কথা আছে, নদীর পানিতে প্রস্রাব করা যায় না, খালের নদীর পানিতে, যেখানে বেশি পানি কেন নষ্ট হবে, ওখানে একটা ওর ভিতরে কথা হলো যে ওখানে প্রাণী আছে, প্রজাতি আছে, এদের কষ্ট হবে। এটা তো ওই 570 সালের কথা। সেটা আমরা আজকে এসে আমার নদীর যে পানির দিকে তাকানো যায় না কেন? এখানে মাছ প্রজাতি জন্মে না কেন? কর্ণফুলী মাছ প্রজাতি নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল, একেবারে তলানিতে আসছে এখন কেন? আমাদের ওই জায়গায় ফিরে আসতে হবে, ওই শেকড়ের সন্ধানে আসতে হবে। আমরা যেই বস্তুটা পরিবেশ দূষণ ঘটায় তাকে আমরা বর্জন করব। এটা পানির দেশ, পাটের দেশ, এখানে আমরা এভাবে জাগ্রত হতে পারি। আমরা কেন পশ্চিমা সংস্কৃতির সাথে আমরা সম্পৃক্ত হবো কেন? এটা আমরা কিন্তু হয়ে গিয়ে আমাদের অস্তিত্বকে আমরা বিলীন করে দিয়েছি। আমরা পয়লা বৈশাখ আসলে আমরা ইলিশ পান্তা ভাত খোঁজার চেষ্টা করি, কেন? পান্তা ভাত খেয়ে আমরা বড় হয়েছি না? সেটা কোথায় গেল? আমাদের ওই সংস্কৃতি ফিরে আসতে হবে। প্রত্যেক মানুষকে পরিবেশ জাগ্রত হতে হবে, পরিবেশ সচেতনতা সৃষ্টি করতে হবে এবং সবুজের প্রতি, বাতাসের প্রতি, শুদ্ধ বাতাসের প্রতি, পরিচ্ছন্ন পানির প্রতি আমার নিবেদন থাকতে হবে, আমার আগ্রহ থাকতে হবে। আমার দ্বারা আমি এই প্রাকৃতিক মূলধনগুলোকে আমি নষ্ট করব না, কোনোভাবে করব না। এইভাবে একটা প্রজন্ম গড়ে তুলতে পারি, তাহলে এইসব বৈষম্য বিরোধী বিপ্লব, এই বিপ্লবের বেশি দরকার, যে বিপ্লব আমার প্রজন্মকে সামনের দিনে বাঁচিয়ে রাখবে। আজ সাঁতার শেখার কি অন্য কিছু আমার আগে ছোট সময় আমরা 60-এর দশকে আমরা নদীর গতিপথ নিয়ে রচনা লিখতাম, নদীর আত্মকাহিনী লিখতাম। এখন আর বই পুস্তকে সেগুলো পাওয়া যায় না। কেন যাবে? নাই, নদী নেই, পাওয়া যায় না। ওই জায়গায় আমাদের ফিরে আসতে হবে, শেকড়ের সন্ধানে আমাদের ঘুরতে হবে এবং আমাদের এই প্রজন্মকে পরিবেশ সচেতন করে গড়ে তুলতে। আমি বাতাস নষ্ট করব না, পানি অপচয় নষ্ট করব না, সবুজকে আমি শ্রদ্ধা করব, সবুজের চর্চা করব এবং প্রজাতিকে সংরক্ষণ করব। তাহলেই আমি আমার আগের জায়গায় হয়তো একটা দীর্ঘ সময় পরে ফেরত যেতে পারবো। অন্যথায় আমাদের কিন্তু যে প্রজন্ম সৃষ্টি হবে, জন্ম নিয়ে আমাকে আমেরিকার কথা ভাবতে হবে, এবার ইংল্যান্ডের কথা ভাবতে হবে, বাংলাদেশকে বাদ দিতে হবে। কারণ বাংলাদেশ অত্যন্ত নিগৃহীত। মুক্তিযুদ্ধের পরে যে বাংলাদেশ হওয়া উচিত ছিল সেটা আমরা পাই নাই, এখানে মুক্তি আমরা পাই নাই। যদিও ভিন্ন কথা আমরা বলি,
স্বাধীনতা পেয়েছি আমরা, স্বাধীনতা বহুবার হয় না, আমি এই কথাটাও বলছি, স্বাধীনতা একবারই হয়, কিন্তু মুক্তি আমরা পাই নাই। মুক্তির জন্য আমাদেরকে বারবার প্রচেষ্টা চালাতে হবে। অর্থনীতি মুক্তি, সামাজিক মুক্তি, পরিবেশগত মুক্তি, পারিবারিক মুক্তি, তারপরে অন্যান্য পারিপার্শ্বিকতার মুক্তি, এগুলো আমার খুঁজতে হবে। এর মাঝখান দিয়ে কিন্তু আমার পরিবেশ শুদ্ধ হবে, আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব না। অসংখ্য ধন্যবাদ স্যার, যে সুন্দরভাবে একটা উপস্থাপন করেছেন। আসলে পরিবেশ, নদী দূষণ আসলে যেভাবে আসলে বিপর্যয় হচ্ছে, আসলে আমাদের যারা বাংলাদেশে যারা মনের উপর বসবাস করছে, আসলে কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য খুব মুখ্য হয়ে দাঁড়িয়েছে। আর পাশাপাশি স্যার আরেকটা প্রশ্ন যদি আমরা রাখি, সেটা হচ্ছে আন্তর্জাতিক পানি চুক্তি রক্ষায় আর স্বাক্ষর করতে বাংলাদেশে বাধা কোথায়, বা এই জাতীয় আসলে যেমন ভারতের সাথে বাংলাদেশের অনেকগুলো নদীর সাথে কানেকশন আছে, অনেক ক্ষেত্রে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে আমাদের কৌশলী হতে হয়। আমরা কিন্তু কোনোভাবেই কৌশলী নই। আমরা ইদানিং তো প্রত্যেক দিনে যুদ্ধ করে ফেলি প্রতিবেশীর সাথে। প্রতিবেশী বদলানো যায় না, প্রতিবেশী রেখে শুদ্ধ করা যায়, শুদ্ধ করার সম্পর্ক গভীর করা যায়। আর কূটনীতি হলো আমাদের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা বলেন যে এটা পারস্পরিক লেনদেন এবং সম্পর্কের বিষয়, আমাদের লাভ লোকসানের বিষয়। আমরা এখানে যুদ্ধ করার বিষয় নয়। কিন্তু আমরা কিন্তু আমাদের নদী আছে, যেহেতু নদীকে আমরা বাদ দিয়ে বন্ধ করতে পারবো না। আমরা নদীর ক্ষেত্রে কৌশলগত দ্বিপক্ষীয় সমতার ভিত্তিতে সম্মানজনক চুক্তিতে আমরা পৌঁছতে পারিনি এখনো, কোনোভাবেই না। এক, তারপর আমাদের হিস্সা, যে এটা আদায় করার ক্ষেত্রে যে আমাদের সামাজিক রাজনৈতিক অবস্থান হওয়া উচিত, সেখানে আমাদের ঘাটতি আছে। এখানে আমরা ওই ঘাটতি পূরণ হতে হবে। আমাদের যে অধিকারের প্রশ্নে, আমাদের অধিকার আদায় করার ক্ষেত্রে যে কৌশলী হতে হয়, সেক্ষেত্রে আমরা কৌশলী নই। আমরা কৌশল করার আগে আমরা পরিবেশ নষ্ট করে ফেলি। সেক্ষেত্রে আমাদের পরিবেশের ক্ষেত্রে আমাদের মোট কথায় কূটনীতি লিখতে ক লাগে, কৌশলী হতে ক লাগে। কৌশলের মাধ্যমে দিয়ে কূটনীতিকে আমরা অর্জন করে আমাদের পানি, আমাদের সবুজ, আমাদের অন্যান্য কিছু, আমাদের ওটা বললে হয় না যে গেট বন্ধ খুললে দিলে আমাদের বলা হয়, এটা আবহাওয়া দিয়ে আমরা বুঝতে হবে। আমাদের সক্ষমতা অর্জন করতে হবে। আমাদের মানুষ কাজ জানে, মানুষের দক্ষতা আছে, মানুষের একাগ্রতা আছে, মানুষের পরিশ্রম করার মানসিকতা আছে, মানুষ বিশ্ব জয় করতে পারে। সারাদিনে এই বাংলাদেশের মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা বেশ দক্ষতার পরিচয় দেয়। কিন্তু দেশে এসে আমাদের দেশপ্রিয় হওয়ার ক্ষেত্রে আমাদের ঘাটতি, আমাদের উপাদানের ক্ষেত্রে আমাদের নির্লিপ্ততা পরিহার করতে হবে। প্রথম রাজনৈতিকভাবে, তারপর পরিবেশ করতে হবে আমাদের ওই প্রশাসনিকভাবে, তারপর আমাদের ইন্টেলেকচুয়াল লেভেলে, ওই সব ক্ষেত্রে আমাদের কিন্তু দেশপ্রেমের যে ঘাটতিগুলো আছে না, এটাকে জাগ্রত করতে হবে এবং দেশের মাটিটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, অন্যদিকে না তাকায়, অন্যদের সহজে যুদ্ধ না করে আমাদের কিন্তু আমরা ওই যে সবার সাথে, বাংলাদেশ স্বাধীনতার পরে যে তত্ত্ব ছিল সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এটি আমাদের তত্ত্ব হয়ে আমাদেরকে এগিয়ে নিতে। কারণ আমাদের মানুষ বেশি, আমাদের কিন্তু কৌশলী না হলে পরে এই ভূখণ্ডে আমাদের বিড়ম্বনার উপরে আবার আছে রোহিঙ্গা সংকট। আমাদের কিন্তু আরও বিড়ম্বিত হতে হবে। ওই আগামী প্রজন্ম কিন্তু আমাদের এমনি দোষ দিচ্ছে, আরও দোষ দিবে যে স্বাধীনতার পরে আমরা কী পেলাম কী পাইনি। এই দোষ দেওয়া স্বাভাবিক, কারণ আমরা ওই ৭১ সালের পরে যে বাংলাদেশ পাচ্ছি সেটাও আমরা রক্ষা করতে পারি নাই ভূখণ্ডগতভাবে। এটা আমাদের নষ্ট করেছি আমরা। আমাদের সমুদ্র একটাই সাগর আছে, উপসাগর, সেটাও কিন্তু যে কোনো সময় পতঙ্গার ওই বঙ্গোপসাগর বুক চারা দিয়ে উঠে যাবে যে আমি নাব্যহীন হয়ে গেছি, তার মানে বালি টালি মিলে জমে উঠবে। কোনোদিন আমরা এখানে ওই করি নাই। নদীরও যে পরিচর্যা করতে হয়, নদীকে কোর্টে যেতে হয়, নদীরও জীবন আছে। কেউ বলে এটা সঠিক কথা, নদী না, তাহলে নদী মরে যায় কেন? জীবন আছে, নদী মরে কেন? আমাকে তাত্ত্বিকভাবে সেটাও ভাবতে হবে। আমরা কিন্তু সে যায়, কর্ণফুলিও কোর্টে গিয়েছে, আরও অনেক নদী কোর্টে গিয়েছে, ফল পায় না, রায় পায়, কার্যকারিতা নেই। আমাদের আমলারা কার্যকরী করতে দেয় না। এই জায়গাতে আমাদের আমাদের এই প্রজন্মকে বাংলাদেশ নিয়ে পড়তে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে এবং অন্তরে সেটা ধারণ করতে হবে। তাহলে বাংলার মুক্তি আসবে না, অর্থনৈতিক মুক্তি। ধন্যবাদ স্যার আপনার সুন্দর সুন্দর মন্তব্য উপস্থাপন করার জন্য। আপনি যেহেতু আসলে অনেকগুলা সংগঠনের সাথে বা অনেকগুলোর সাথে কাজ করতে হয়, সরকারিভাবে আপনার কেমন সাপোর্ট পান? খুব কম, একেবারেই না। যেমন আমি বলবো এইভাবে যে নদী কমিশন হয়েছিল, এটা অবশ্য ব্যক্তিগত কথা হয়ে যায়। এখানে আমি একজন সদস্য ছিলাম, আমাদের কোনো মিটিংয়ে ডাকে নেই তো, কোনো দিন না। হ্যাঁ, তারপর এই যে রেলের ওয়াগন ভেঙে নদী নষ্ট হয়, ওখানে গিয়ে দেখি তখন তারা আমাকে খোঁজে। প্রশ্ন হচ্ছে যে এখানে ওই যখন আমাদের ডিসি সাহেব কমিটি করেন, এসপি সাহেব থাকবেন, বড় বড় ভারী ভারী লোকজন থাকবেন, ওই ভারী লোকের চাপে সংকটটা, সমস্যা যেটা, ওটা হারায় যায়। আমাদের এই বিষয়টা এরকম হতে হবে যে সরকারিভাবে, হ্যাঁ, অনেকগুলো আপনার অধিদপ্তর আছে, পরিবেশ অধিদপ্তর আছে, নদী বিষয়ক অধিদপ্তর আছে, বিভিন্ন অধিদপ্তর আছে, তারপরে কিন্তু পরিবর্তন আসছে না। আপনারা যারা নিজ উদ্যোগে যারা কাজ করতেছেন তাদের কি আপনারা? প্রশ্ন হলো যে আমলাতন্ত্র অল্পদিন আগেও কিন্তু আমলাতন্ত্র
এসডিজির প্রধান হয়ে যায়, A2I প্রকল্পের প্রধান হয়ে যায়, 2 দিন পরে আবার সে এমপি হওয়ার জন্য আবেদন করে। তার মানে লক্ষ্যটা কোনটা থাকে? লোভ, প্রজেক্ট থেকে ভারী হয়ে তারপরে নিজেকে কি করবে ওই মানে রাজনৈতিক নেতা বানায় ফেলবে। একজনকে আমি প্রশ্ন করেছিলাম, তার নাম ছিল, নাম বলি নাকি, আবুল কালাম আজাদ। উনি বলেন যে বাংলাদেশের মানে কি শিল্পের ভূমিকা, বাংলাদেশ কিন্তু কৃষি ভূমিকা কমে আসছে, শিল্পের ভূমিকা বেড়ে গেছে এখন, এবং এই যে গার্মেন্টস অন্যান্য এগুলো সংখ্যা বেড়ে গেছে, কৃষি কমে আসছে। এখানে উনি পরিসংখ্যান ভুল বলেছেন একটা সেমিনার, আমি বললাম রাখেন, এটা নয় এটা। উনি আমার পাশে এসে বসলেন। উনি যেহেতু সচিব ছিলেন, ওনার গুরুত্ব সবচেয়ে বেশি, ওনার ভাবটাও বেশি। কিন্তু প্রশ্ন হলো যে পড়াশোনা করি আমরা, উনি তো সরকারকে তাল দেন। এখন আমাদের ওই জায়গাগুলোতে রাষ্ট্রের নির্লিপ্ততা আছে। একদিন যদি আমাদের বর্তমান পরিবেশ উপদেষ্টা কর্ণফুলীর কথা ভাবেন, তাকে আবার এই কথা তার মুখ দিয়ে বলাইতে 6 মাস সময় লাগে যাবে, কিন্তু অন্যান্য সংকটগুলোর কথা ভাববেন উনি। দেখুন এখানে ক্ষুদ্র সেল থাকা উচিত ছিল। দেশে অনেক পরিবেশ ফোরাম আছে, শহরের ভিতরে কম বেশি কিছু ধান্দা আছে, বাণিজ্য আছে, ব্যবসা আছে, অথর্ব অকার্যকর নির্লিপ্ত মানুষ আছে। এগুলোর থেকে পরিবেশটাকে মুক্ত করতে হবে, এটা এখনো মুক্ত হয়নি। সব কমিটিতে ডিসি সাহেবকে থাকতে হবে কেন? কি প্রয়োজনটা আমি একটু জানতে চাই। আমি তাকেও প্রশ্ন করেছি কেন থাকতে হবে, তিনি কোন কোন বিষয়ে বিশেষজ্ঞ, কেন থাকতে হবে তাকে? আসলে যে রিলেটেড আসলে গবেষণা করে বা বিশেষজ্ঞ, ওই মানুষকে আসলে নিয়োগ দেওয়া উচিত। এবং যদি অভিজ্ঞতা থেকে থাকে, আমি বলবো ডিসি সাহেবের কোনো মিটিংয়ে গেলাম আমরা, অনেক লোকজন বসে আছে, 30 মিনিট চলে গেলে উনি নাই, হঠাৎ করে উনি এসে বলে হ্যাঁ শুরু করেন। আমি যখন যাইতাম, রাখেন 30 মিনিট আমার সময় নষ্ট করেছেন, আগে এই বিষয়ে কিছু বলেন, আমার সময় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সরি, আমি একটু ব্যস্ত ছিলাম। ওই তখন সরি বলে, এই সরিটা তার মুখে আগে আসে না। ওনাকে ওই মিটিংয়ে থাকতে হবে কেন? তার বিষয় নয়, থাকতে হবে কেন? এটা কিন্তু থাকতে হয়। রাষ্ট্র তাকে ধরে টান দেয়। রাষ্ট্র কিন্তু জনগণের হয় না, জনগণের রাষ্ট্র হয় না, জনগণ রাষ্ট্র হয় না, এটা হয় আমলাতান্ত্রিক রাষ্ট্র। এখনও আমলাতন্ত্র, তখনও ছিল আমলাতন্ত্র, অতীতেও ছিল। আমি মনে করি এই ধারায় ভবিষ্যতেও থাকবে। ওই জনগণ আমলাদের কি দাসের মতো আর কি, হ্যাঁ, ওরা শাসন করবে, এরা শোষিত হবে, এটাই বাস্তবতা। হ্যাঁ, এখনও কিন্তু ব্যাপারটা তাই, তাই। তা না হলে আমরা বয়স নির্বিশেষে এখন আমরা যখন নির্দেশনা দিই, তারা কারা? জনগণ কারা? জনগণ প্রতিপক্ষ, আমরা একটা পক্ষ। হ্যাঁ, এটা খুব দুর্ভাগ্যজনক। ধন্যবাদ স্যার, আজকে আপনাকে আপনার সুন্দর তথ্য উপস্থাপন করার জন্য। আজকে আমরা প্রোগ্রাম এখানে শেষ করছি। দর্শক, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো একটা প্রোগ্রাম আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।